সকাল থেকে উঠে সারা দিন খেটে খেটে মরে যেতে হয়, আর উনি এখনো পড়ে পড়ে ঘুম দিচ্ছেন। বেলা করে ঘুম থেকে হেলতে দুলতে উঠে তারপর উনি মন গেলে কাজে যাবেন, আর না মন গেলে যাবেন না। এইভাবে কি আর চলা যায়? চত্ব সব। জীবনে কোনোদিন তো কিছু না চেয়ে পাওয়া যায় না। ভাগ্য করে একটা স্বামী পেয়েছিলাম, জীবন জ্বলে গেল আমার। বলি, ঘুম কি হলো, নাকি সারাদিন পড়ে পড়ে ঘুমাবে? কি 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 হলো গিন্নি? এই চোর ডাকাত পড়লো নাকি? তুমি এরকম করে চিৎকার করে উঠলে কেন? চিৎকার করবো না তো কি? সকাল কখন হয়েছে তার খেয়াল আছে? ওই একটা মাত্র জমিতে তো সারাদিন তুমি পড়ে থাকো। তা যাও, এবার জমিতে গিয়ে আমাকে উদ্ধার করো। যাচ্ছি গিন্নি যাচ্ছি, সারাটা দিন তো জমিতেই কাটাতে হবে। আর একটু পর না হয়ে যাচ্ছি। তুমি কিছু খাবার দাবার প্রস্তুত করো। তোমার ফাই ফরমাস আমি খাটতে পারবো না। দরকার হলে নিজে করে খেয়ে নাও। সারা জীবন তোমার চাকরানিগিরি করার জন্য আমি প্রস্তুত নই। সকালবেলায় তোমার একটু ভালো করে কথা বলতে মন যায় না গিন্নি? সারাক্ষণ শুধু ঝগড়া করেই চলেছো। তুমি আমার জন্য এমন কি করেছো যে তোমার সাথে সকালবেলা উঠে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে? কোনোদিন তো একটা কাপড় গয়না ভালো মতো কিনেও দাও না। যাদের কিছু করে দেখানোর ক্ষমতা নেই তাদেরকে আবার সম্মান কিসের? সকাল থেকে উঠে মুখ ঝামটাই শুনতে হবে। আচ্ছা গিন্নি, আমি তোমার কোন শখটা পূরণ করিনি বলো তো? হ্যাঁ, শাড়ি গয়না হয়তো দিতে পারি না, কিন্তু শাড়ি গয়না ছাড়াও তোমাকে আমি যা কিছু দিয়েছি সেগুলো কম কি বলো? কি দিয়েছো? বলে কি দিয়েছো তুমি আমাকে? এই তো একটা বাড়ি। বাড়িটাকে এখনো পর্যন্ত পাকা বাড়ি করে তুলতে পারলে না। বর্ষা নামলেই চাল ফুটো করে টপ টপ করে জল পড়তে থাকে। রান্নাঘরের যা দশা হয় তাতে তো আমার রান্না করতে ইচ্ছেও করে না। তাতেও এতদিন তোমার মুখের পানে চেয়ে আমি সমস্ত কিছু সহ্য করে গেছি, কিন্তু এখন আর নয়। তাহলে এখন কি করবে তুমি, বলো আমাকে? এখন তোমার কাছে আমি যা চাইবো সব কিছু আমাকে দিতে হবে, না হলে আমি রান্না বান্না আর করতে পারবো না। নিজের কাজ থেকে ফিরে নিজে রান্না করে তারপরে খাবে। বেশ গিন্নি, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন আমি কিছু করতে না পারবো ততদিন আমি এ বাড়িতে আর প্রবেশ করব না। বলি, বাড়িতে প্রবেশ করবে না তো যাবে কোথায়? হ্যাঁ, আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব, তবুও এ বাড়িতে আমি আর কোনোদিন ফিরবো না। আমি চললাম। গিন্নি, বলি ও গিন্নি, কোথায় গেলে তুমি আবার? একবার এদিকে শুনে যাও তো। এই তোরা চুপ করে খেয়ে নে। ওদিকে আবার ডাকছে আমাকে। আমাকে যেতে হবে, বুঝলি? তোরা খেয়ে নে তাড়াতাড়ি। হ্যাঁ গো, তুমি কি ব্যবসায় যাবার জন্য প্রস্তুত হয়ে গেছো? হ্যাঁ গিন্নি, আমি প্রস্তুত। তুমি আমাকে দুটো খেতে দাও দেখি, খেয়ে দিয়ে আমি আবার ব্যবসার কাজে বের হব। আচ্ছা গো, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ গো, শোনো না, তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। হ্যাঁ, যা বলবে বলো, কিন্তু গিন্নি, কোনো রকম বোকামি কিন্তু আমি পছন্দ করব না। অতএব আমার সাথে যা কথা বলবে সমস্ত কিছু ভেবে চিনতে বলবে। আমাদের পাড়ার ওই যে পায়েল আছে না, জহিরদার বউ গো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কি হয়েছে বলো? তার না ঘাটে বাসন ধুতে গিয়ে স্লিপ করে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। এখন আমি ভাবছিলাম, যদি আমরা কিছুটা অর্থ সাহায্য করতে পারতাম তাহলে তার খুব ভালো হতো। তুমি কি বলছো গিন্নি? জহিরের কথা তোমার মনে আছে? আমি যখন ব্যবসা করব বলে প্রথম পদক্ষেপ নিই, তখন এই লোক আমার কম পেছনে লাগেনি, সকলের সামনে অপদস্থ করেছে আমাকে। তুমি কি সেসব ভুলে গেছো? খুব তো বলেছিল, ব্যবসা করে কি করবি, বাইরে গেলে অনেক টাকা। এখন পরিযায়ী শ্রমিক হিসেবে বাঁচতে কেমন লাগছে? বউ পা ভেঙে পড়ে আছে, তবুও তাকে দেখতে আসবার কোনো উপায় নেই। শোনো না, ওরা যদি অমানুষ হয় তা বলে কি আমাদের অমানুষ হলে চলে? আমাদের তো বিপদের সময় সকলের পাশে থাকাটা দরকার। এই সময় যদি আমরা সাহায্য না করি তাহলে কি হবে বলো তো? আমি বুঝতে পারি না, তোমার মনটা কি করে এত ভালো যে তোমার খারাপ সময় তোমার পেছনে হাসাহাসি করে, তুমি তাদের খারাপ সময়ে তাদের পাশে দাঁড়াতে চাও। তাও কি এই গ্রামের লোকেদের কোনো শিক্ষা হবে? তারা তো তোমার পেছনে তোমাকে নিয়ে অনেক কিছুই বলে, সেসব আমার সহ্য হয় না গিন্নি। আমি জানি ওরা কি বলে আমাকে নিয়ে। ওরা বলে যে আমি নাকি বোকা বউ, তাই তো? হ্যাঁ গিন্নি, সেটাই। আসলে আমাদের ভালো ওদের সহ্য হয় না, তার উপর তোমার এত ভালো মন। ওদিকে তো ওদের বিশেষ কাজকর্ম নেই, বটতলায় সারাদিন বসে গল্প করতে পারলে আর কিছু চায় না। ওরা ওরকমই গো।
মানুষের খারাপ দেখতে পারলে আর কিছু চায় না, কিন্তু সব মানুষ তো আর সমান হয় না। ওরা যাই বলুক না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। তবে বিপদের দিনে আমাদের মানুষের পাশে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক আছে গিন্নি, তুমি যা বলো সেটাই হবে। তোমাকে আজ পর্যন্ত আমি কিছুতে না করিনি আর করবও না। তোমার মতো গিন্নি পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। যাও, তোমার যেভাবে সাহায্য করা প্রয়োজন পায়েলকে সেভাবেই সাহায্য করে এসো। আমার কোনো আপত্তি নেই। যদি বাইরে থেকে কিছু আনবার প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, কেমন? আমি তোমাকে ব্যবস্থা করে দেব। ঠিক আছে গো, তুমি তাহলে খেয়ে নাও। কথা বলতে বলতে খাবারটা ঠান্ডা হয়ে গেল। বুড়িমা, খুব লাগছে আমার পাটায়। একটু ব্যথা তো লাগবেই মা, পা ভেঙে গেছে বলে কথা। এই ব্যথা কি আর চট করে সারবে? আমাকে আয়ুর্বেদিকটা করতে দাও। একটু সহ্য করো মা, না হলে এই ব্যথা সারা জীবনেও যাবে না। পা ভেঙে বসে থাকতে হবে সারা জীবন। ব্যাস, এই যে হয়ে গেল। এরপর প্রত্যেক দিন এসে তোমার পায়ের পরিচর্যা করা আমার দায়িত্ব। কিন্তু বুড়িমা, আপনি যে আমার জন্য এত করছেন, আপনাকে দেওয়ার মতো আমার কাছে যে কিছুই নেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুড়িমা। ধন্যবাদ দিতে হবে না মা, এটা আমার কর্তব্য। তুমি আমার গ্রামের একজন বউ মানুষ। তোমার পা ভেঙে পড়ে থাকলে চলে? তোমার সারা জীবনটা এখনো বাকি। তা তোমার কর্তাকে কি খবর পাঠিয়েছো? ওকে কি করে খবর পাঠাবো বুড়িমা? ও তো থাকে বাইরে, আর ওকে খবর পাঠালেও ও কাজ ফেলে এখানে আসবে সে আশা করা যায় না। হ্যাঁ রে মা, বাইরে কাজ করবা এই এক মুশকিল। আমাদের গ্রামে তো অনেক কাজ ছিল। সমীর তো নিজের কারখানা খুললো, সেখানে তো একটা কাজ নিতে পারতো, কিন্তু সেসব না করে এখন তো তোমাকে একা একা এখানে রেখেও যাওয়া যায় না। তোমার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। রান্না বান্না করতে পারবে না তুমি। তোমার পা যতক্ষণ না ভালো হচ্ছে, অন্য কোনো উপায় বের করতে হবে। কি উপায় পাবো বুড়িমা? আমার যে আশেপাশে কেউ নেই। আত্মীয় স্বজনরা যে এসে এখানে থেকে আমাকে সেবা শুশ্রূষা করবে সে আশা করা যায় না। তাদেরও নিজেদের সংসার পরিবার আছে। আমি একদমই অসহায় বুড়িমা। আরে বুড়িমা, আপনি এখানেই আছেন? ভালোই হয়েছে। পায়েল, কেমন আছো এখন বোন? আমি তোমার পড়ে যাওয়ার ঘটনাটা শুনলাম। পায়ে খুব আঘাত লেগেছে গো দিদি, পায়ের অবস্থা একদম ভালো না। আমি আয়ুর্বেদিক করে দিয়েছি। যত শীঘ্র সম্ভব সেরে উঠলে খুবই ভালো হয়। হ্যাঁ বোন পায়েল, তুমি ভালোভাবে বিশ্রাম নাও। তোমার সেরে ওঠাটা খুবই জরুরি। কিন্তু তুমি পড়ে গেলে কিভাবে বলো দেখি? ঘরে এঁটো বাসনগুলো ধুতে নেমেছিলাম, কিন্তু ঘাটের পাথরগুলো যে এত শ্যাওলা হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। পা হড়কে সজোরে ঘাটের ওপর পড়েছিলাম। পাটা গিয়ে শানে লাগলো, তারপরেই এই অবস্থা। ইস, একটু অসাবধানতার জন্য কি থেকে কি হয়ে গেল বলো তো। আচ্ছা শোনো, তোমার দাদা বলেছেন তোমার কিছু দরকার হলে নির্দ্বিধায় আমাকে জানাতে। দিদি, তোমরা যে এই সময় আমার পাশে এসে দাঁড়িয়েছো, এতেই আমি অনেক খুশি হয়েছি গো। আমার আর কিছু দরকার নেই। দরকার নেই বললে তো শুনবো না বোন। তোমার পা ভেঙে গেছে, এখন তোমার দেখাশোনা করবার জন্য একজন লোক রাখা দরকার। আচ্ছা বুড়িমা, আপনি তো একা মানুষ, আর আপনি এসব আয়ুর্বেদিক জিনিসপত্রও করতে জানেন। আপনি যদি কটা দিন পায়েলের কাছে থাকতেন তাহলে কোনো অসুবিধা হবে? আমার থাকতে কোনো অসুবিধা নেই মা। আমি পায়েলের সমস্ত রকম সেবা শুশ্রূষা করব, কিন্তু আমার কাছে বিশেষ টাকা কড়ি নেই যে। ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না বুড়িমা। সমস্ত বাজার হাট ওষুধপত্রের ব্যবস্থা আমি নিজে করব। আপনাদের কি কি লাগবে শুধু আমাকে জানিয়ে দেবেন। আমি প্রত্যেক দিন নিজে এসে সে সমস্ত জিনিসপত্র দিয়ে যাব, আর আপনাদের খোঁজ নিয়ে যাব।
বোন পায়েল, তুমি কিছু মনে করো না। আমি থাকতে পারতাম তোমার কাছে, কিন্তু তুমি তো বুঝতেই পারছো তোমার দাদাকে ব্যবসার কাজে বেরোতে হয়, তাই রান্না বান্না এবং যাবতীয় কাজ আগে থেকেই করে রাখতে হয় আমাকে। দিদি, আপনি আমার জন্য যা করছেন সেটাই কেউ করে না। কই, ঘাটের মাথায় যাদের সাথে বসে আমি গল্প করতাম, তারা তো একবারও আমার পরিস্থিতি জানতে এলো না। যেই শুনেছে আমার পা ভেঙেছে, অমনি তারা সাথে সাথে দূরে সরে গেছে। এসব কথা বাদ দাও পায়েল বোন, সব মানুষ তো আর সমান হয় না। না দিদি, আমাকে আজকে বলতে দিন। ওরা সারা দিন আপনার পেছনে আপনাকে নিয়ে কথা বলে। আপনার এই ভালো মানসিকতাকে ওরা পাগল বলে, বলে ধনী স্বামীর বোকা বউ। সত্যি বলতে আমিও তাদের সাথে এতদিন গলা মিলিয়েছি, কিন্তু আজকে যখন আমি নিজে বিপদে পড়েছি, তখন আমি বুঝতে পারছি কারা আপন আর কারা পর। এরপর থেকে আপনাকে বোকা বললে আমরা আর কেউ বরদাস্ত করব না। তুমি শান্ত হও বোন পায়েল, যে যা বলছে বলতে দাও। তাদের কথায় যে আমার কিছুই যায় আসে না। আমি মানুষের বিপদের সময় এতদিন পাশে দাঁড়িয়ে এসেছি, আর এর পরেও আসব। তুমি এখন বিশ্রাম নাও বোন, আমি কটা টাকা বুড়িমার হাতে দিয়ে যাচ্ছি। আমি কালকে আবার আসব। বুড়িমা, আমি তবে এখন আসছি, কেমন? এ কি আপনি কে ভাই? আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি। কোথায় যাবেন? আমি কোথাও যাব না দাদা। ঘরে বইয়ের জ্বালায় আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমার এই পাশের গ্রামই বাড়ি আর কি। সে কি, গিন্নির সাথে এমন মনোমালিন্য হলো যে আপনি ঘর ছেড়ে চলে এলেন? তা ব্যাপারটা কি? কি বলবো দাদা, আমার গিন্নি প্রচন্ড লোভী। সব সময় এটা চাই সেটা চাই করে আমাকে ব্যস্ত করে তোলে। আমার তাকে তার সাধ্যমতো জিনিস দেওয়ার ক্ষমতা নাই বলে সারা দিন আমাকে উঠতে বসতে কথা শোনায়, উঠতে বসতে। তাই আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছি। আরে, বাড়ি ছেড়ে চলে আসাটা তো কোনো সমাধান নয়। তা আপনি কি কাজ করেন? আমার এক খণ্ড জমি আছে, সেটাই চাষ করে আমি সংসার চালাই। কিছু মনে করবেন না দাদা, এ যুগে শুধু একখণ্ড জমি চাষ করে সংসার চালালে তো হয় না। এ যুগে চাহিদা আরো বেশি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে সংসারে তো অশান্তি লাগবেই। এতে গিন্নিদের কোনো দোষ দেখছি না। তার মানে কি বলতে চাইছেন দাদা, সব দোষ কি আমার? আমি সেটা বলতে চাইনি। তবে আমার মনে হয় যে আপনার জমি চাষের পাশাপাশি একটা ব্যবসা করা বা কোথাও চাকরি করা প্রয়োজন। না হলে সারা জীবনই গরিবী রেখার মধ্যে আপনারা রয়ে যাবেন। সেটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। তাহলে আমি কি করব দাদা? আপনি কিছু একটা যুক্তি দিয়ে দিন। হ্যাঁ, যুক্তি দিচ্ছি, তবে এখানে না। আপনার তো সারাদিন কিছু খাওয়াও হয়নি। চলুন, আমাদের বাড়িতে খাবেন, চলুন। খেতে খেতে না হয় কথা হবে। কি গো, খবর শুনেছো? পায়ে যে পড়ে পা ভেঙেছে গো। তা কি অবস্থা একবার জিজ্ঞেস করতে যাবে নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি রত্না? এই সময় আবার কেউ জিজ্ঞাসা করতে যায়? 2-5 দিন যাক, তারপর আমরা গিয়ে কিছু গল্প গুজব করে আসবো না হয়, কিন্তু এখন এই মুহূর্তে যাওয়া কোনো মতেই সম্ভব না। ঠিকই বলেছ, এখন গেলে আমাদের অসুবিধা হয়ে যাবে। আমাদের সামনে নাকে কান্না করবে, টাকা পয়সা চাইবে, সাহায্য চাইবে। না বাবা না, এসব আমাদের করা একেবারেই সম্ভব নয়। শুনলাম নীলিমা নাকি আজকে দেখা করতে গেছে পায়েলের সাথে। ও হলো ধনী বাড়ির বোকা বউ, ওর মতো বোকা তো আর আমরা নই। যাক না দেখা করতে, গেলেই বুঝবে কত ধানে কত চাল। অবশ্য বড়লোক মানুষ, এই সময় অর্থ সাহায্য করতে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু তাতেও এই সময় হুট করে পায়েলকে দেখতে যাওয়াটা বোকামি ছাড়া কিছু নয়। যতই হোক, ও তো গরিব মানুষ, ওদের সব সময় নেই নেই বাতিক একটু থাকেই। তা যা বলেছ তুমি, আমার কর্তা তো আমাকে বারণ করে দিয়েছে 1 সপ্তাহ আগে কোনো মতে ওই পায়েলের বাড়িতে না যেতে, আর গেলেও গরিব সেজে যেতে। তারপর গিয়ে দুটো দুঃখের সহানুভূতির কথা বলে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যস্ততা দেখিয়ে বাড়ি আসবে। যেদিন যাব আমরা দুজনে একসাথে যাব। আচ্ছা, এখন জল নিয়ে বাড়ি যাই গো, ওদিকে যে আবার খাবার সময় হয়ে গেল। হ্যাঁ গো গিন্নি, পায়েলকে কেমন দেখলে তুমি? ওর পায়ের অবস্থা কি একদমই খারাপ? খুব খারাপ বলা যায় না, আবার খুব ভালোও বলা যায় না।
আমাদের বুড়িমা গেছেন ওখানে, পায়েলকে আয়ুর্বেদিক করে দিয়েছেন। আমি ওনাকে অনুরোধ করে বলে এসেছি যাতে পায়েল যতদিন না সুস্থ হচ্ছে ততদিন তিনি যেন পায়েলের কাছেই থাকেন। আর আমি এটাও বলে এসেছি যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার সব আমি প্রতিদিন দিয়ে আসব। তা তুমি ভালো করেছো গিন্নি। এই সময় মেয়েটার পাশে না দাঁড়ালে মেয়েটার সারা জীবনটা নষ্ট হয়ে যাবে। দাদা, একটা কথা বলি, আপনাদের দুই স্বামী স্ত্রীর মতো এত সুন্দর মানসিকতা আমি আগে কোথাও দেখিনি। আপনারা সব সময় মানুষের বিপদে কেমন পাশে দাঁড়ান। সত্যি আপনাদের সাথে পরিচিত হয়ে আমার খুব আনন্দিত লাগছে। তাতেও লোকে বলে বেড়ায় আমার বউ নাকি বোকা, বিপদের সময় হুট করে কারোর পাশে দাঁড়াতে নেই, তাহলে লোকে নাকি বোকা বলে। দাদা, লোকের কথায় কি আসে যায়? বৌদির মন এত ভালো বলি আপনার এত উন্নতি। শুধু আমার নয়, তুমি একটু ভালো করে ভেবে দেখো, তোমার গিন্নিও তো তোমার উন্নতি চায়। কই দাদা, আমার তো মনে হয় না, সারাক্ষণ তো শুধু আমাকে খোঁটা দিয়ে কথা বলে। আরে তোমার দৃষ্টিভঙ্গিটা বদলাও ভাই, তাহলেই দেখবে দুনিয়ার সমস্ত কিছু সুন্দর লাগছে। তোমার গিন্নি তোমাকে এমনি এমনি খোঁটা দিয়ে কথা বলে না, ও চায় যে তুমিও উন্নতির পথে পা বাড়াও। সকলেই তো একটু সুন্দর জীবনযাপন করতে চায়, তার জন্য কর্ম করা প্রয়োজন। কিন্তু দাদা, আমি তো তোমাকে বললাম যে আমার ওই একখণ্ড জমি দিয়ে আমি আর কতটা সচ্ছল জীবনযাপন করতে পারবো, তার আন্দাজ তুমি কি করতে পারছো? সেই কারণেই বলছি, তুমি আমার পাট কারখানায় কাজে ঢুকে যাও, মাসের শেষে একটা মোটা টাকা মাইনে পাবে। দেখবে ধীরে ধীরে তোমাদের অবস্থাও সচ্ছল হয়ে উঠেছে, গিন্নির সব ইচ্ছে পূরণ করতে পারছো, ধীরে ধীরে নিজের উন্নতিও করতে পারছো। কিন্তু আমি কি পারবো দাদা? অবশ্যই পারবে। সবাই যখন পারছে তুমিও পারবে। শুধু একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করতে হবে। আর ঘরে অশান্তি করলে চলবে না, গিন্নির কথা শুনতে হবে। যদি কখনো মনে হয় যে গিন্নিরা বাজে কথা বলছে, অতিরিক্ত লোভ করছে, তাহলে তাদের ভালোটা বোঝাতে হবে। শুধু শুধু ঝগড়াঝাঁটি করলে সকলেরই মানসিক অশান্তি বাড়ে। সত্যি দাদা, তোমার সঙ্গে থেকে আমার জীবনের এক অন্যরকম দৃষ্টিভঙ্গি খুলে গেল। আমি সারা জীবন আমার গিন্নিকে লোভী ভেবে এসেছি, কিন্তু আসলে ও যে আমার উন্নতির জন্যই এসব কথা বলে সেটা আমি এতদিনে বুঝতে পারছি। সত্যি দাদা, ও যদি সত্যি লোভী হতো তাহলে তো আমার সাথে থাকতো না, কিন্তু ওর যত কষ্টই হোক না কেন, ও আমার সাথেই থেকেছে, আমার পাশে থেকেছে। হ্যাঁ দাদা, আমার মতে বলে তোমার দাদা যে কথা বলল সেটা করো। তুমি তোমার দাদার পাটের কলের চাকরিটা নিয়ে নাও। বেশি কাউকে ফলাও করে বলবার দরকার নেই যে তোমার দাদা তোমাকে সাহায্য করেছে। শুধু চুপ করে নিজের দায়িত্বটা পালন করে যাও, দেখবে তোমার সংসার একদিন খুবই সুখের হবে। আর মাঝে মাঝে গিন্নিটিকে কিছু উপহার সামগ্রীও দেওয়াটা ভালো। গিন্নি, এই কথাটা তুমি আমার দিকে তাকিয়ে বললে, তার মানে তোমার কিছু উপহার নেওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই তো? ওগো, তুমি কোথায় গিয়েছিলে? সারাদিন বাড়ি ফেরোনি কেন? সারাদিন চিন্তায় চিন্তায় আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। আরে গিন্নি, চিন্তার কি আছে, আজকে থেকে আমি এমন সন্ধে করেই বাড়ি ফিরবো। কেন গো, কি হয়েছে? আমার কথায় রাগ করেছো বুঝি? আমি আর কোনোদিন তোমাকে ওরকম ভাবে কথা শোনাবো না। আরে না গিন্নি, না, রাগ নয়। পাশের গ্রামের একটা পাটকলে আমি চাকুরি পেয়েছি। এই দেখো, সেই আনন্দে তোমার জন্য আমি শাড়ি কিনে এনেছি একটা, আর এতে কিছু মিষ্টি আছে। তুমি সত্যি বলছো? আরে তোমাকে শুধু শুধু সন্ধেবেলায় মিথ্যে কথা বলবো কেন বলো তো? কালকে সকাল সকাল উঠে আমার জন্য খাবার বানিয়ে দেবে, আমাকে খেয়ে দিয়ে কাজে বেরোতে হবে তো। কিন্তু হঠাৎ করে এত কিছু একদিনের মধ্যে কি করে হয়ে গেল? তোমার এতটা পরিবর্তন! আরে গিন্নি, বিশেষ কিছুই হয়নি, শুধুমাত্র আমার দৃষ্টিভঙ্গিটা বদলেছি। তার মানে? তার মানেটা আমি তোমাকে খেতে খেতে বলবো। শুধু এতটুকু জেনে রাখো, লোভী আর বোকা এই শব্দ দুটোর মধ্যে গভীর মর্মার্থ আছে। যদি দৃষ্টিভঙ্গি বদলানো যায়, তবে এক বোকা বউ যেমন তার স্বামীর উন্নতি চায়, তেমন লোভী বউও যে তার নিজের স্বামীর উন্নতি চায়, সেটা স্বীকার না করে উপায় নেই গো। তাই দুটোর মধ্যে আমি কোনটা, লোভী বউ না বোকা বউ? এই প্রথমটা।